হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারিসা কাউসার চৌধুরী, উদ্ভাসে আছি কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে, পড়াশোনা করছি বুয়েটে। আজকে এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাস কেমিস্ট্রিতে আমরা অধ্যায় 10 খনিজ সম্পদ ধাতু অধাতুর উপর কিছু প্রশ্ন আলোচনা করার মাধ্যমে এই চ্যাপ্টারের বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমে আমরা যদি চিন্তা করি যে এই অধ্যায়ের মধ্যে আমাদেরকে আসলে কি কি বিষয় পড়তে হতে পারে, প্রথমত হচ্ছে আমাদেরকে এখানে ধাতু, ধাতু, অধাতু, খনিজ, আকরিক এসব নিয়ে একটা আইডিয়ার প্রয়োজন হবে এবং এগুলো কি সেটা আমাদের জানা থাকা লাগবে। এবং আকরিক ও খনিজের মধ্যে পার্থক্য কি সেটা হচ্ছে আমাদেরকে বোঝা লাগবে। তারপর এই চ্যাপ্টারে আমরা যেটা দেখব, ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি নিয়ে আমাদেরকে স্টাডি করা লাগবে। ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি এবং লাস্টে আমাদেরকে বেশ কিছু ধাতুর এক্সাম্পল সহ তাদের নিষ্কাশন পদ্ধতি কেন এটা হয় সেই জিনিসটা বলা লাগবে। মেইনলি আমরা এখানে হচ্ছে মার্কারি, তারপর জিঙ্ক, লেড, আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম এই ধাতুগুলোর আকরিকগুলোকে চিনব এবং তাদের কিভাবে নিষ্কাশন করা হয় এগুলো হচ্ছে দেখব। এবং কেন একটা নিষ্কাশন পদ্ধতিতে অন্য আরেকটা নিষ্কাশন পদ্ধতি ঢুকানো যাবে না, বা কেন একটা ধাতুর জন্য ওই নিষ্কাশন পদ্ধতিটাই প্রযোজ্য, সেটা নিয়ে আমাদের হচ্ছে ভালো আইডিয়া থাকতে হবে। এবং শেষে আমরা স্পর্শ পদ্ধতি, প্রাস পদ্ধতি, বিভিন্ন পদ্ধতির সাহায্যেও কিভাবে ধাতু নিষ্কাশন করা যায় সেগুলো হচ্ছে আমরা স্টাডি করে থাকি এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটা তোমাদের অনেকের কাছেই একটু কঠিন মনে হয় বা পড়তে কষ্ট হয় এরকম আমি শুনেছি। এর কারণটা আসলে খুবই স্বাভাবিক যে এই চ্যাপ্টার আমাদের অনেক বেশি জিনিস মনে রাখা লাগে। সিম্পল কথায় বললে আমাদের বেশ কিছু জিনিস একটু মুখস্থ মতো করা লাগে, যেটা আমাদের অনেকেরই পছন্দ না। বাট আই ক্যান এনশিওর দ্যাট তোমরা যদি একটু পার্থক্য করে করে পড়ো যে এই মৌলটা এভাবে নিষ্কাশন করব, এই ধাতুটা এভাবে নিষ্কাশন করব এবং এই নিষ্কাশন এই এই ভাবে করা হয়, এবং এখানে যে ফিজিক্সটা কাজ করে নিষ্কাশনের মধ্যে সেটা এইভাবে কাজ করে, তাহলে আশা করি চ্যাপ্টারটা তোমাদের জন্য ইন্টারেস্টিং হবে। এবং কয়েকবার পড়লে তোমরা দেখবা যে তোমাদের এই পদ্ধতিগুলো আস্তে আস্তে হচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে শুরু করি। আমরা এই আজকে হচ্ছে আমাদের কোয়েশ্চেন গুলোর মাধ্যমে বেশ কিছু টপিক হচ্ছে কভার করার চেষ্টা করব। তো সবাই আশা করি আমার সাথে সাথে জিনিসগুলো বই থেকে, এই চ্যাপ্টারের জন্য অবশ্যই বই একদম ঝাঁঝরা করে ফেলতে হবে, ঠিক আছে? বইয়ের শুরুর লাইন থেকে শেষ লাইন পর্যন্ত একদম ঝাঁঝরা করে ফেলতে হবে। ওকে, তো এখন আসি, প্রথম প্রশ্নটা বলতেছে কি, পর্যায় সারণীর খণ্ডিত অংশ একটা দেওয়া আছে এখানে, এ ও বি প্রতীকী অর্থে ব্যবহৃত, বলতেছে যে বি মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ে ও কোন গ্রুপে অবস্থান করছে। এটা যদিও এটার সাথে রিলেভেন্ট, এই চ্যাপ্টারের সাথে রিলেভেন্ট কোনো কোয়েশ্চেন না, বাট এরকম প্রশ্ন তোমরা হরহামেশাই দেখতে পাবা যে 2 চ্যাপ্টার 3 চ্যাপ্টারের কম্বাইন্ড কোয়েশ্চেন হচ্ছে তোমাদেরকে পরীক্ষায় দেওয়া হচ্ছে। এটা ভাবার কোনো কারণ নাই যে পরীক্ষার প্রশ্নগুলোতে এক চ্যাপ্টার থেকেই প্রশ্ন হবে কোনো একটা সিঙ্গেল প্রশ্ন। অনেক মিক্স চ্যাপ্টার থেকেও কোয়েশ্চেন হতে পারে, সেটা সৃজনশীল হোক এমসিকিউ হোক। এই জন্য তোমরা যারা চ্যাপ্টার বাদ দেওয়ার চিন্তা করো তারা একটু হলেও প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া রাখার চেষ্টা করবা, সো দ্যাট তোমরা একটা প্রশ্ন পছন্দ হলে সেটা অ্যান্সার করতে গিয়ে বিপদে না পড়ো, ঠিক আছে? তো এখানে আমাদের বি মৌলটা কি, বি মৌলটা হচ্ছে আমাদের, আমরা যদি দেখি সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন পর্যায় সারণীতে, তাহলে বি হচ্ছে আমাদের ফসফরাস। তো বি মৌলটি পর্যায় সারণী কোন পর্যায় গ্রুপে আছে? বি মৌলটি আছে পর্যায় 3 আর গ্রুপ 15-তে। এটা আমরা কিভাবে বুঝি? তোমাদের মনে আছে যে পর্যায় বুঝার টেকনিক হচ্ছে আমরা জাস্ট শ্রেণীটা চিন্তা করব পর্যায় 3, এবং গ্রুপের ক্ষেত্রে যেটা হচ্ছে ফসফরাসের যে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p3 ইলেকট্রন বিন্যাসে
সর্বশেষ শক্তি স্তরে কয়টা? 5টা ইলেকট্রন আছে। যেহেতু এটা পি ব্লক মৌল, এটার সাথে 10 যোগ করতে হবে এবং এভাবে হবে কি 15। সো পর্যায় 3 গ্রুপ 15 হচ্ছে আমাদের অ্যান্সার। উদ্দীপকের এ মৌলটির আকরিক কোনটি? এ মৌলটা আমাদের কি? এ মৌলটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এই মৌলটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের আকরিক কি? বক্সাইট। বক্সাইটের সংকেতটা আমরা যদি চিন্তা করি, বক্সাইটের সংকেত হচ্ছে Al2O3.2 মোল পানি। এটা হচ্ছে বক্সাইট। এখানে আরেকটা জিনিস, কোনটার আকরিক কি, এই জিনিসটা তোমাদের খুবই ভালো মতো মনে রাখা লাগবে, কারণ এগুলো থেকে জ্ঞানমূলক এমসিকিউ খুব বেশি হয় এবং জ্ঞানমূলক প্রশ্নও চলে আসে। মরিচার সংকেত কি? মরিচার সংকেত Fe2O3.NH2O। এরপর হচ্ছে ডুরালুমিনে অ্যালুমিনিয়ামের শতকরা সংযুক্তি কত? এটা একটা জ্ঞানমূলক কোয়েশ্চেন। উত্তর হচ্ছে 95%। ডুরালুমিনে অ্যালুমিনিয়ামের শতকরা সংযুক্তি। ডুরালুমিন হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা সংকর, সংকর বলতে পারো। হ্যাঁ, ডুরালুমিন কোন জায়গায় আমরা ইউজ করি? একটা সময় ছিল যখন প্লেনের বডিতে হচ্ছে ডুরালুমিন ইউজ করা হতো। ডুরালুমিন ইউজ করার কারণটা হচ্ছে এরা খুব হালকা হয়, আর প্লেনের বডিতে ইউজ করার কারণে এটাই ছিল যে এরা যেহেতু হালকা হয়, এজন্য এই এই সংকরটা ইউজ করার ফলে প্লেনের ওজন অনেক কমে যেত, মানে ভর যেটা সেটা কমে যেত। সেই জন্য প্লেন ফ্লাই করার জন্য সুবিধা হইতো। ঠিক আছে, তো এখানে আমরা চ্যাপ্টার সংক্রান্ত ধারণার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করি, তাহলে আমাদেরকে এখানে সংকর নিয়েও বেশ খানিকটা পড়াশোনা করা লাগবে। বইয়ে যেটুকু আছে সেটুকু পড়লেই তোমাদের জন্য যথেষ্ট। এরপরের প্রশ্নটা বলছে সালফার ডাইঅক্সাইড অণুতে কেন্দ্র পরমাণুর মুক্তজোড় ইলেকট্রন একটি চোখে প্রবেশে জ্বালাপোড়া করে পানির সাথে বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড তৈরি করে। আমরা যদি পিছন থেকে আসি, দেখো SO2 প্লাস H2O H2SO4, এটা কি হয়? এটা হয় না। এটা হয় না কেন? কারণ তোমরা জানো যে এটা তো এমনিতেই বিক্রিয়াটা ভুল প্রথমত, কারণ হইতে হইলে এটাকে আসলে সালফার ট্রাইঅক্সাইড হওয়া লাগতো, নট ডাইঅক্সাইড। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, সালফার ট্রাইঅক্সাইডও যদি হতো, তারপরেও সালফার ট্রাইঅক্সাইড আর পানি মিলে সালফুরিক অ্যাসিড বানানো সম্ভব না। কারণটা কি? কারণটা হচ্ছে এতে করে বিস্ফোরণ হবে, এতে করে বিস্ফোরণ হবে। সো লাস্টেরটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাচ্ছে। চোখে প্রবেশে জ্বালা করা করে, ইয়েস, কারণ তোমরা জানো পেঁয়াজ পেঁয়াজ যখন হচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানো হয় তখন হচ্ছে চোখে জ্বালা পোড়া করে, কারণ পেঁয়াজে সালফার থাকে। আর অণুতে কেন্দ্র পরমাণুর মুক্তজোড় ইলেকট্রন একটি, হ্যাঁ, সালফারের অণুতে কেন্দ্র পরমাণুর মুক্তজোড় ইলেকট্রন একটি থাকে। তো অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে একাধিক ক্যাটায়ন থাকলে কোনটি আগে ক্যাথোডে গিয়ে চার্জ মুক্ত হবে? অ্যান্সার বি, H+ আগে ক্যাথোডে গিয়ে চার্জ মুক্ত হবে। কেন? কারণটা হচ্ছে তড়িৎ তড়িৎ রাসায়নিক সারির যত নিচে অবস্থান করবে তত দ্রুত চার্জ মুক্ত হবে। এটা হচ্ছে আমাদের কারণটা। তোমরা জানো যে সক্রিয়তা সিরিজের নাম শুনছো, তড়িৎ রাসায়নিক সারি আর সক্রিয়তা সিরিজ একই জিনিস। সক্রিয়তা সিরিজের মধ্যে একটা মৌল যত নিচে থাকবে তত দ্রুত সেটা চার্জ মুক্ত হবে। এখানে দেখো পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এই তিনটাই হাইড্রোজেনের উপরে অবস্থান করে। আমি আরেকটু লিখে দিই, এখানে সক্রিয়তা সিরিজকে রেফার করতেছি, তাই H+ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো ক্যাথোডে আগে কোনটি বিজারিত হবে? ক্যাথোডে আগে কোনটি বিজারিত হবে? এটার ক্ষেত্রেও কি, যার অবস্থান নিচে, যার অবস্থান নিচে সে আগে বিজারিত হবে। সে আগে বিজারিত হবে। যার অবস্থান উপরে
সে আগে জারিত হবে। আমরা যেন এটা হচ্ছে মাথায় রাখি। তড়িৎ রাসায়নিক সিরিজ বা সক্রিয়তা সিরিজে যার অবস্থান নিচে সে আগে বিজারিত হবে, আর যার অবস্থান উপরে সে আগে জারিত হবে। তো ক্যাথোডে আগে কোনটি বিজারিত হবে? ক্যাথোডে হচ্ছে আগে সিলভার প্লাস বিজারিত হবে। জিঙ্কের আকরিক কোনটি? উত্তর হচ্ছে জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন। জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন, যেটাকে নর্মালি তোমরা জিঙ্ক কার্বনেট হিসেবেও চিনে থাকো। এরপর বলা হচ্ছে যে এটা কি গ্লুকোজ? গ্লুকোজ না, এটা হচ্ছে সুক্রোজ, অথবা তোমরা বলতে পারো চিনি। হ্যাঁ, ফ্রুক্টোজ এমনই হয়। এটার সাথে যখন সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছে 12 মোল কার্বন 11 মোল পানি প্লাস সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। বিক্রিয়াটিতে নিরোধক পদার্থ কি? যে কোনো কিছুতে যখন নিরোধক পদার্থ বলবে অপশন এ অবশ্যই কারেক্ট আনসার, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড নিরোধক পদার্থ হিসেবে কাজ করে। কিভাবে কাজ করে আমরা আমাদের সৃজনশীল প্রশ্নে এটা দেখব, এরকম একটা প্রশ্ন আছে। জিপসামের সংকেত কোনটি? উত্তর হচ্ছে জিপসামের সংকেত ক্যালসিয়াম সালফেট 0.2H2। তাহলে জিপসাম কার আকরিক? ক্যালসিয়ামের আকরিক। ক্যালসিয়াম সালফেট 0.2H2 হচ্ছে অ্যান্সার। এরপর সোডিয়াম ম্যাগনেসিয়াম একটা আননোন যৌগ, সিলিকন, দেন পি ফসফরাস। একটি পর্যায় সারণীর পর্যায়ের খণ্ডিত অংশ এম এর আকরিক কোনটি জানতে চাচ্ছে তোমার কাছে। তো এখানে এম কোনটা? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। তাহলে এম হচ্ছে অ্যালুমিনিয়াম, আর অ্যালুমিনিয়ামের আকরিক কোনটা? বক্সাইট। তেল ফেনা ভাসমান পদ্ধতি প্রযোজ্য নিচের কোন আকরিকের জন্য? তেল ফেনা ভাসমান পদ্ধতিতে কি করা হয় আগে সেটা দেখি। তোমাদের বইয়ের মধ্যে এটা আছে হচ্ছে তেল ফেনা ভাসমান পদ্ধতি, পৃষ্ঠা 239, পেজ 239। ওখানে দেখবা একটা কথা লেখা আছে যে তেল ফেনা ভাসমান পদ্ধতিতে সালফাইড আকরিকের ঘনীকরণ করা হয়। এই পদ্ধতিতে কি করা হয়? এই পদ্ধতিতে হচ্ছে সালফাইড আকরিকের সালফাইড আকরিকের ঘনীকরণ করা হয়। তাহলে এখানে সালফাইড আকরিক কোনটা আছে? অপশন সি, কপার সালফাইড। এক্স একটি মৌল যার পারমাণবিক সংখ্যা 26, তার মানে এটা হচ্ছে আয়রন। মৌলটি নিষ্কাশনে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? মৌলটি নিষ্কাশনে আমরা কার্বন বিজারণ পদ্ধতিটা ইউজ করে থাকি। কার্বন বিজারণ পদ্ধতি ইউজ করার কারণ হচ্ছে আয়রন হচ্ছে একটা মধ্যম মানের সক্রিয় ধাতু, তাই এটির বিজারণ কার্বন বিজারণের মাধ্যমে হয়। কার্বন বিজারণের মাধ্যমে হয়। এরপর বলা হচ্ছে সিন্নাবার কোন ধাতুর আকরিক? সিন্নাবার হচ্ছে মার্কারির আকরিক। মার্কারির আকরিক। সিন্নাবারের সংকেত হচ্ছে HgS। স্টেইনলেস স্টিলে কোন মৌল আছে? স্টেইনলেস স্টিলে থাকে হচ্ছে আয়রন, ক্রোমিয়াম, নিকেল। অবশ্যই দেখে নিবা পার্সেন্টেজটা কার কত করে আছে। আয়রন, ক্রোমিয়াম, নিকেল থাকে। এরপর বলা ক্রোমাইট আকরিকের সংকেত কোনটি? ক্রোমাইট আকরিকের সংকেত হচ্ছে FeO.Cr2O3। এই প্রশ্নগুলো কিছুটা জ্ঞানমূলক টাইপের, এজন্য এদের মনে রাখাটা বেশি সুবিধাজনক। জিঙ্ক অক্সাইড ও কার্বনের মিশ্রণকে উত্তপ্ত করে জিঙ্ক নিষ্কাশন করা হয়। ফাইন, বিক্রিয়াটা দেওয়া। বলা হচ্ছে উদ্দীপকের ধাতু নিষ্কাশনকালে কন্ডেন্সারের মুখে কোনটি জ্বলতে থাকে? দেখো, ধাতুটা যখন নিষ্কাশন হচ্ছে সঙ্গে নিষ্কাশিত হচ্ছে কার্বন মনোক্সাইড। কন্ডেন্সারের মুখে জ্বলতে থাকেও হচ্ছে কার্বন মনোক্সাইড। দেখো, এই প্রশ্নটা থেকে আরেকটা জিনিস তোমরা অবশ্যই দেখবা যে জিঙ্ক ধাতুটা আমরা নিষ্কাশন করতেছি কিভাবে। বেসিক্যালি আমরা জিঙ্ক অক্সাইড ও কার্বনের মিশ্রণকে একসাথে উত্তপ্ত করছি, দেন আমরা বিক্রিয়ায় জিঙ্ক আর কার্বন মনোক্সাইড পাচ্ছি, যেটা কন্ডেন্সারের মুখে কার্বন মনোক্সাইড জ্বলতে থাকে।
তারপর বলা হচ্ছে যে উপরের বিক্রিয়ায় কার্বনের জারণ ঘটে, জিঙ্ক অক্সাইডের বিজারণ ঘটে, জিঙ্ক অক্সাইডের জারণ ঘটে। তোমরা একটু দেখো তো এখানে কি হচ্ছে, জিঙ্ক অক্সাইডের মধ্যে জিঙ্ক হচ্ছে +2, অক্সিজেন হচ্ছে -2। এখানে জিঙ্ক হয়ে গেছে 0, কার্বন মনোক্সাইডে কার্বন হয়ে গেছে +1, অক্সিজেন হয়ে গেছে -1। তাহলে কি হচ্ছে, এখানে আগে কার্বন ছিল 0, তাহলে জিঙ্ক হচ্ছে, জিঙ্কের চেঞ্জটা কিরকম, +2 থেকে 0। আর কার্বনের চেঞ্জটা কিরকম, 0 থেকে +1। তাহলে কি হচ্ছে, কার্বনের জারণ হচ্ছে আর জিঙ্ক অক্সাইডের বিজারণ হচ্ছে। তাহলে অপশন ক হচ্ছে রাইট অ্যান্সার। নিচের সক্রিয়তা ক্রমটির কোনটি ভুল? সক্রিয়তা ক্রম তোমরা বই থেকে জানো যে লিথিয়াম থেকে শুরু হচ্ছে, তো সক্রিয়তা ক্রমের মধ্যে এখানে ভুল হচ্ছে ঘ নাম্বারটা, কারণ এখানে দেখ ক্যালসিয়াম আগে, সোডিয়াম পরে, দেন লেড, দেন জিঙ্ক, এটা হবে না। তারপর বলা যে স্পর্শ চেম্বারের সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনের ক্ষেত্রে কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়? আমরা স্পর্শ চেম্বারে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনের বিষয়টা পড়বো। স্পর্শ পদ্ধতিতে কি, স্পর্শ পদ্ধতিতে আমরা সালফিউরিক অ্যাসিড উৎপাদনের কাজটা হচ্ছে করে থাকি, এবং এখানে প্রভাবক হিসেবে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডকে ইউজ করা হয়। ক্রায়োলাইটের একটি অণুতে পরমাণুর সংখ্যা কতটি? ক্রায়োলাইটের সংকেতটা আমরা যদি লিখি Na3Al(F6), এটা হচ্ছে ক্রায়োলাইট। তাহলে এখানে কি, সোডিয়াম 3টা, অ্যালুমিনিয়াম 1টা, ফ্লোরিন 6টা। সো 6 + 1 + 3 টোটাল হচ্ছে 10। তাহলে ক্রায়োলাইটের একটি অণুতে পরমাণুর সংখ্যা 10টি। পাইরোসালফুরিক অ্যাসিডের 2.5 মোল কত গ্রামের সমান? পাইরোসালফুরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2S2O7। তোমরা যদি এটার ভর বের করো, তোমরা পাবা হচ্ছে 1 মোলের জন্য, দেন এটার ভর ইনটু যদি 2.5 করো, তাহলে তোমরা অ্যান্সারটা পাবা হচ্ছে 445। সুতরাং 445 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন এই ভর কিভাবে বের করবা, সেই জিনিসটা হচ্ছে তোমাদের মোলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারে তোমরা অনেক ম্যাথ করে আসছো এই বিষয়। তারপরে দেখো নিচের তথ্য থেকে উত্তর দাও। X+O2 2 মোল কপার +Y, এক্স যৌগটির নাম কি? এক্স যৌগটির নাম হচ্ছে চালকোসাইড। কিভাবে বিক্রিয়াটা আসলে হলো Cu2S + O2 2Cu + SO2। এটা হচ্ছে বিক্রিয়াটা, এটা হচ্ছে কপারের আকরিক চালকোসাইড, এটা হচ্ছে কপারের আকরিক চালকোসাইড। তারপরের প্রশ্নটা বলছে 2 মোল সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন প্লাটিনাম অথবা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড প্রভাবকের উপস্থিতিতে 2 মোল সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে। এই প্রশ্নটা তোমরা অলরেডি দেখছো। সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন যোগ করে সালফার ট্রাইঅক্সাইড বানাতে আমরা প্রভাবক হিসেবে কি ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ইউজ করি। তাহলে এখানে প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড প্রভাবক, ট্রু। বিক্রিয়ার গতি বৃদ্ধির কাজ করে, প্রভাবকের কাজই তো এটা, ও বিক্রিয়ার গতি হ্রাস বা বৃদ্ধি করার কাজ করে। উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, অ্যাবসলিউটলি রং, কারণ প্রভাবক কখনো বিক্রিয়ায় অংশ নেয় না। এটা আমাদের প্রভাবকের যে ধর্ম আছে সেখানে স্পষ্ট বলে দেওয়া থাকে যে প্রভাবক কখনো কি, প্রভাবক কখনো বিক্রিয়ায় অংশ নেয় না, প্রভাবক কখনো বিক্রিয়ায় অংশ নেয় না। তাহলে অপশন 1 ও 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার আমরা চলে আসছি হচ্ছে সৃজনশীল প্রশ্নে। সৃজনশীল প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে ভস্মীকরণ কাকে বলে? আমরা যদি লিখি আকরিকের উপস্থিতিতে ধাতুকে বিজারিত করে পৃথক করার আগে ঘনীকৃত
ঘনীকৃত আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বা বাতাসের অনুপস্থিতিতে উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভস্মীকরণ বলে। তো ভস্মীকরণ কাকে বলে? আকরিকের উপস্থিতিতে ধাতুকে বিজারিত করে পৃথক করার আগে ঘনীকৃত আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বা বাতাসের অনুপস্থিতিতে উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভস্মীকরণ বলে। দেন সেকেন্ড প্রশ্নটা হচ্ছে আকরিক কাকে বলে? যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বলে। তাহলে এখানে মেইন কথাটা কি? লাভজনক ভাবে যাদের থেকে ধাতু নিষ্কাশন করা যায়। এরপরে প্রশ্নটা হচ্ছে খনিজমল কাকে বলে? উত্তরটা হচ্ছে খনিতে আকরিকের সাথে আমরা অনেক অপদ্রব্য মিশে থাকতে দেখি, যেগুলো আমাদের হচ্ছে প্রয়োজন নাই, মানে আমরা যেটা নিষ্কাশন করতে চাচ্ছি সেটার বাহিরে যে সকল অপদ্রব্য মিশ্রিত থাকে সেটাকেই হচ্ছে আমরা খনিজমল বলে থাকি। তো খনিতে আকরিকের সাথে বালি, পাথর, কাদামাটি, ও অন্যান্য অপ্রয়োজনীয় পদার্থ অপদ্রব্য বা ভেজাল হিসেবে থাকে। এদেরকে আমরা খনিজমল বলি। তারপরে প্রশ্নটা বলতেছে ক্যালামাইনের আকরিকের সংকেত লিখো। ক্যালামাইনের সংকেত হচ্ছে জিঙ্ক কার্বনেট, একটু আগে একটা এমসিকিউতেও হচ্ছে বলেছিলাম। তারপরে প্রশ্ন হচ্ছে কাঁসায়ের সংযুক্তি লিখো। কাঁসায়ের সংযুক্তি হচ্ছে কাঁসাতে কপার থাকে 90% আর টিন থাকে 10%। কাঁসার পাত্র তোমরা নর্মালি দেখে থাকো, তোমরা মানে কাঁসার জিনিসপত্র তো দেখছো, প্লেট, বাটি, গ্লাস, এগুলা তো কাঁসাতে কপার থেকে 90%, টিন থাকে 10%। সালফার অণুটির সংকেত লিখো। সালফার অণুতে 8টা সালফার একসাথে থাকে, তো সালফার অণুটির সংকেত হচ্ছে S8। সকল খনিজ আকরিক নয় কেন ব্যাখ্যা করো। সকল খনিজ আকরিক নয় এই কারণে যে তুমি শুধু একটা ধাতুকে নিষ্কাশন করতে পারা মানেই হচ্ছে সেটা যে যেটা থেকে নিষ্কাশন করছো সেটা আকরিক হবে না। আকরিক মানে হচ্ছে কোনো একটা ধাতুকে যদি কোনো একটা উপাদান থেকে লাভজনক উপায়ে নিষ্কাশন করা যায়, তাহলে তুমি বলতে পারো যে যে সকল খনিজ থেকে লাভজনক উপায়ে, এই কথাটা একটু ভালো মতো মাথায় রাখবা, লাভজনক উপায়ে, যে সকল খনিজ থেকে লাভজনক উপায়ে ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকেই হচ্ছে আকরিক বলবো, ঠিক আছে? কিন্তু অলাভজনক যদি হয় ধাতু নিষ্কাশন পদ্ধতিটা, তাহলে ওই খনিজকে আকরিক বলবো না। যেমন যেমন হচ্ছে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিটা
লাভজনক, ঠিক আছে। কিন্তু মনে করো কাদামাটি বা পাথর, এখান থেকে কোনো একটা আকরিক নিষ্কাশন করতেছো, সেটার জন্য কস্ট অনেক বেশি লাগতেছে, পরিশ্রম অনেক বেশি করা লাগতেছে, তাহলে সেই খনিজকে আকরিক বলা যাবে না। অবশ্যই সেখান থেকে কি লাভজনক উপায়ে ধাতু নিষ্কাশন করতে পারতে হবে। পরের প্রশ্নটা হচ্ছে ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। বিজারণ প্রক্রিয়া কথাটার মানে হলো অধিক সক্রিয়, মানে বেসিক্যালি বিজারণ জিনিসটা হচ্ছে যদি কেউ কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করে, তাহলে আমরা বলি যে কি তার বিজারণ ঘটছে। তো বিজারণ ঘটলে কি হবে, সক্রিয়তা সিরিজে প্রদর্শিত অধিক সক্রিয় ধাতুগুলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিজারিত করে নিষ্কাশন করা হয়। তাহলে এখানে ধাতুগুলোকে আমরা আরেকটা শব্দ এখানে লিখবো, সক্রিয় ধাতুগুলোকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিজারিত করা হয়। সালফুরিক অ্যাসিড নিরোধক হিসেবে ক্রিয়া করে, ব্যাখ্যা করো। সালফুরিক অ্যাসিড নিরোধক কেন, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। আমি এটাকে 1 2 3 4 5 6 এভাবে দিই। তাহলে আমরা 2 নাম্বারের অ্যান্সার এখন দেখছি কিভাবে। মনে করো আমার হাতে একটা অ্যালকোহল আছে, CH3CH2OH, অলরেডি এটার নাম তোমরা জানার কথা, সেটা হচ্ছে কি ইথানল। ইথানল সো এটার সাথে যদি সালফিউরিক অ্যাসিড এখানে যদি রাখা হয়, তাহলে যেটা হবে এই OH আর এখান থেকে একটা H, এই পানিটাকে টেনে হচ্ছে বের করে দিবে। ফলশ্রুতিতে এখানে থাকবে হচ্ছে ইথিন, এখানে থাকবে হচ্ছে ইথিন। সুতরাং এ থেকে বোঝা যায় নিরোধক মানে হচ্ছে যে পানি টেনে বের করার কাজ করে। সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে কাজ করে। 3 নাম্বারটা কি বলছে, চালকোসাইটের স্ববিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। চালকোসাইটের স্ববিজারণ প্রক্রিয়াটা এরকম, দেখো চালকোসাইট কি, Cu2S, এটা হচ্ছে চালকোসাইট, কপার আকরিক অ্যাসিড চালকোসাইট বলে, একটু আগে আমরা বিক্রিয়াটা দেখেছি। এখানে যদি অক্সিজেন অ্যাড করো তাহলে কি হবে, কপার অক্সাইড যোগ সালফার ডাইঅক্সাইড, এটা হবে। দেন এই কপার অক্সাইড প্লাস চালকোসাইট আবার বিক্রিয়া করে কপার প্লাস সালফিউরিক অ্যাসিড এটা বানাবে। এখানে স্ববিজারণ প্রক্রিয়ার কথাটার মানে হচ্ছে এই প্রক্রিয়াতে দেখো কোনো বিজারক যোগ করা হয়নি, আমরা আলাদা করে কিন্তু কোনো বিজারক যোগ করি নাই। ও নিজেকে দিয়েই নিজে বিজারণ করতেছে, এজন্য হচ্ছে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে স্ববিজারণ প্রক্রিয়া। দেখো নিজের উৎপাদকে ইউজ করে এখানে বিজারণটা করা হচ্ছে, এজন্য এই প্রক্রিয়ার নাম হচ্ছে স্ববিজারণ প্রক্রিয়া। এর পরের প্রশ্নটা বলছে কি, লেড ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। এটা একটি বিজারণ প্রক্রিয়া এই কারণে যে লেড ধাতুতে ধাতবায়ন বিদ্যমান থাকে এবং এটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এখানে যেটা হয়, Pb2+ আয়নটা দুইটা ইলেকট্রন গ্রহণ করে লেডে পরিণত হয়। সুতরাং এই প্রক্রিয়াটা একটা বিজারণ প্রক্রিয়া। 5 নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি বলা হচ্ছে, বক্সাইট ও গ্যালেন আকরিক দ্বয়ের মধ্যে তাপজারণ প্রযোজ্য কোন আকরিকের ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা অ্যাড্রেস করি যে তাপজারণ কখন প্রযোজ্য হয় কখন প্রযোজ্য হয় না। বক্সাইট কি, অ্যালুমিনিয়াম অক্সাইড 0.2H2, এটা হচ্ছে বক্সাইট, এটা হচ্ছে বক্সাইট। আর গ্যালেনা কি, লেড সালফাইড, এটা হচ্ছে গ্যালেনা। লেড সালফাইড এটা হচ্ছে গ্যালেনা। একটু আগে আমি বলেছিলাম তোমাদের বইয়ে স্পষ্ট লেখা আছে
যে নরমালি কি করা হয়, নরমালি সালফাইড আকরিকের তাপজারণ করা হয়। নরমালি সালফাইড আকরিকের তাপজারণ করা হয়। এখানে তোমরা দেখো লেড সালফাইড আছে, কিন্তু পাশেরটা যেটা বক্সাইড সেটা কিন্তু সালফাইড আকরিক না। তাহলে তাপজারণ প্রযোজ্য সালফাইড আকরিকের ক্ষেত্রে, সুতরাং লেড সালফাইডের তাপজারণ করব, কিন্তু বক্সাইটের করব না। তাপজারণটা কিভাবে হয় দেখো, 2 মোল লেড সালফাইডকে যখন 3 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দহন বিক্রিয়া করো, মানে তাপ দাও, তখন হচ্ছে 2 লেড অক্সাইড প্লাস হচ্ছে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এটাই হচ্ছে লেড সালফাইড বা গ্যালেনার যে তাপজারণ, সেই বিক্রিয়াটা। তারপরে প্রশ্নটা বলছে 3 নং আকরিকের রূপান্তর বিক্রিয়াটি লেখো। 3 নং আকরিক হচ্ছে ক্যালামাইন। ক্যালামাইনের রূপান্তর বিক্রিয়াটা যদি আমরা হচ্ছে লিখি কিরকম হবে, ক্যালামাইনের সংকেত কি, জিঙ্ক কার্বনেট। ক্যালামাইনের সংকেত হচ্ছে জিঙ্ক কার্বনেট, আর রূপান্তর বিক্রিয়াটা হবে এরকম, জিঙ্ক কার্বনেট ওকে যদি তাপ দেই হবে জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এটাই হচ্ছে ক্যালামাইনের রূপান্তর বিক্রিয়া। এরপর আকরিকে সালফার থাকলে তেল ফেনা ভাসমান পদ্ধতির প্রয়োজন হয় কেন? দেখো, যেসব আকরিক নিম্নমানের এবং যাদের মধ্যে সালফার বিদ্যমান থাকে তাদেরকে গাঢ়করণের জন্য তেলফেনা ভাসমান পদ্ধতির প্রয়োজন হয়। কারণ তেলফেনা ভাসমান পদ্ধতিতে যে বিচূর্ণ আকরিক থাকবে সেটাকে যদি পানি আর তেল সহ আলোড়িত করা হয়, তাহলে ফেনার মতো করে আকরিকের মূল উপাদানগুলা তেলের সাথে ভেসে উঠবে, এবং যেগুলা ভেজাল থাকবে ওগুলা তেলের সাথে ভেসে উঠবে না। ওগুলা তাহলে কি হবে, ওগুলা ভেসে না উঠে নিচের তলানি বা গাদ হিসেবে জমা পড়ে যাবে। পরে তোমরা কি করবা, মানে পরে যেটা করা হয় যে ফেনাটাকে আলাদা করে ফেলা হয়, এই ফেনা থেকে পরবর্তীতে আমরা ধাতু নিষ্কাশন করি। তো সেই জন্য আমরা বলতে পারি যে আকরিকে যখন সালফার থাকে তখন সেটাকে গাঢ়ীকরণের জন্য, তেলফেনা ভাসমান পদ্ধতির প্রয়োজন হয়, যেন তেল ও পানির মিশ্রণে আলোড়িত হয়ে ফেনা তৈরি করে। ঠিক আছে, এভাবে হচ্ছে তেলফেনা ভাসমান পদ্ধতি কাজ করে। এবং কি, যেসব আকরিক নিম্নমানের নিম্নমানের আকরিক। অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় ক্রায়োলাইট যোগ করা হয় কেন? উত্তর হচ্ছে গলনাঙ্ক কমানোর জন্য। গলনাঙ্ক কমানোর জন্য কি হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা থাকে সেটার যে গলনাঙ্ক হয় হচ্ছে 2050 ডিগ্রি সেলসিয়াস। এত উচ্চ তাপমাত্রায় ধাতু নিষ্কাশন খুবই ডিফিকাল্ট। সেজন্য যেটা করা হয়, যখন ক্রায়োলাইট অথবা Na3Al(F6), এটাকে আমরা বলছি হচ্ছে ক্রায়োলাইট, এটা যখন হচ্ছে যোগ করা হচ্ছে তখন এই গলনাঙ্ক 800 ডিগ্রি সেলসিয়াস থেকে 1000 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসে, ফলে অ্যালুমিনিয়ামের নিষ্কাশন হচ্ছে সহজ হয়ে যায়। এজন্য গলনাঙ্ক কমানোর জন্য ক্রায়োলাইট যোগ করা হয়। পরের প্রশ্নটা বলছে কয়েকটি ধাতব আকরিক নিম্নরূপ: বক্সাইট, ক্যালামাইন, হেমাটাইট। বলতেছে যে 3 নং হতে ধাতু নিষ্কাশনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। হেমাটাইট থেকে ধাতু নিষ্কাশন কিভাবে করা যাবে? হেমাটাইটের সংকেত কি? হেমাটাইটের সংকেত হচ্ছে Fe2O3। তাহলে গ এর অ্যান্সার কি হবে? হেমাটাইট লিখবো। হেমাটাইটের সাথে আমরা কি করব, 3 মোল কার্বন দিব। 3 মোল কার্বন দিব। 3 মোল কার্বন দিলে পাবো 2 মোল আয়রন আর 3 মোল কার্বন
মনোক্সাইড। এবং এই পদ্ধতিটাকে আমরা কি বলি? এই পদ্ধতিটাকে আমরা বলি কি? কার্বন বিজারণ পদ্ধতি। কারণ দেখো এখানে কার্বনকে ইউজ করে বিজারণ করা হচ্ছে। এখানে কার্বনকে ইউজ করে দেখো আয়রনের বিজারণ হচ্ছে। আয়রন এই জায়গায় ছিল হচ্ছে +3, সেখান থেকে আয়রন এখানে হয়ে গেছে 0, সো বিজারণ হচ্ছে। এটাকে আমরা বলি কি? কার্বন বিজারণ পদ্ধতিতে, কার্বন বিজারণ পদ্ধতিতে আয়রন নিষ্কাশন। কার্বন বিজারণ পদ্ধতিতে আয়রন নিষ্কাশন। আমাদের পরবর্তী প্রশ্নটা বলছে 1 ও 2 নং আকরিক থেকে ধাতু নিষ্কাশন একই পদ্ধতিতে সম্ভব কিনা। 1 নং আকরিকটা কি? 1 নং আকরিকটা হচ্ছে বক্সাইড, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড 0.2H2O। এটার সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাবো, তাপ দিব, তখন 2 সোডিয়াম অ্যালুমিনো অক্সাইড প্লাস হচ্ছে 3 মোল পানি, এই বিক্রিয়াটা হবে। পরবর্তীতে যদি আবার পানি যোগ করি NaAlO2 প্লাস হচ্ছে 2H2O এটার সাথে, তখন হচ্ছে আমরা পেয়ে যাব অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড পেয়ে যাব। অ্যালুমিনিয়াম অক্সাইড পাবো, সঙ্গে হচ্ছে পাবো 3 মোল পানি। এবারে আসি, এটা তো গেল হচ্ছে 1 নাম্বার, মানে বক্সাইটের জন্য আকরিকের নিষ্কাশন। বক্সাইটের জন্য আকরিকের নিষ্কাশন। এখন হচ্ছে আমরা দেখব যে যদি ক্যালামাইনের জন্য হয়, মানে 2 নাম্বার যেটা ক্যালামাইনের জন্য ধাতু নিষ্কাশন একই পদ্ধতিতে সম্ভব কিনা। তো ক্যালামাইনের জন্য একই পদ্ধতিতে সম্ভব না, কারণ আমরা যদি দেখি ক্যালামাইন, এখানে কি করা হয়? চূর্ণকরণ ও ঘনীকরণের পর ভস্মীকরণ করা হয়। চূর্ণকরণ ও ঘনীকরণের পর ক্যালামাইনের ভস্মীকরণ করা হয়। তাহলে ক্যালামাইনের ক্ষেত্রে জিনিসটা কেমন হবে? ক্যালামাইনের ক্ষেত্রে আমরা যদি একটু এই পাশে লিখি, ক্যালামাইনের ক্ষেত্রে জিঙ্ক কার্বনেট, জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, পরবর্তীতে এই জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন তাপ দিলে হবে জিঙ্ক যোগ কার্বন মনোক্সাইড। তাহলে এই পদ্ধতিটাকে আমরা কি বলছি? এই পদ্ধতিটাকে আমরা বলছি কার্বন বিজারণ পদ্ধতি। তোমরা একটু আগেও দেখছো যে আয়রনের ক্ষেত্রে আমরা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি করি, এটাকে বলছি কার্বন বিজারণ পদ্ধতি। সুতরাং সুতরাং আমরা যখন বক্সাইট আর ক্যালামাইন নিষ্কাশন করব তখন একই পদ্ধতিতে এই দুটোকে নিষ্কাশন করা সম্ভব নয়। এরপরে প্রশ্নটা আমাদেরকে বলছে যে PQR প্রতীকী অর্থে ব্যবহৃত। আর কি? বক্সাইট। বলছে আর মৌলের আকরিক থেকে কিভাবে বিশুদ্ধ ধাতব অক্সাইড পাওয়া যাবে। কিভাবে বিশুদ্ধ ধাতব অক্সাইড পাওয়া যাবে? দেখো এখানে আমরা অলরেডি এটা করে রাখছি। এই যে আর মৌলিক আকরিক থেকে বিশুদ্ধ ধাতব অক্সাইড পাওয়ার জন্য তোমাকে প্রথমে অ্যালুমিনিয়াম অক্সাইড, মানে বক্সাইড যেটা আছে সেটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করায় 2NaLO2 আনতে হবে, দেন ওটার সাথে পানি যোগ করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বানাতে হবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে তাপ দেওয়ার পরে অ্যালুমিনিয়াম অক্সাইড পাবা, এবং এখানে তোমার বিশুদ্ধ ধাতব অক্সাইডটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এটাই হচ্ছে তোমার কি? বিশুদ্ধ ধাতব অক্সাইড।
এরপরের প্রশ্নটা আমাদেরকে বলছে যে এসিড বৃষ্টির বিক্রিয়াগুলো নিম্নরূপ। এক দেওয়া আছে A+H2 H2CO3, দেন দেওয়া আছে B+ওয়াটার H2SO3 H2SO3। বলছে যে বি যৌগ থেকে কিভাবে নিরোধক অ্যাসিড তৈরি করা যায়, সমীকরণ সহ লিখো। এখন নিরোধক অ্যাসিড কোনটা? নিরোধক অ্যাসিড তোমরা সবাই জানো, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আর সালফিউরিক অ্যাসিড কিভাবে তৈরি করা হয়? সালফিউরিক অ্যাসিড হচ্ছে আমরা স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করে থাকি। স্পর্শ পদ্ধতিতে আমরা সালফিউরিক অ্যাসিড তৈরি করে থাকি। এখানে জানো তোমরা একটা ফিজিক্যাল লিমিটেশন আছে। লিমিটেশনটা হচ্ছে আচ্ছা, এখানে প্রথমে আসি বি যৌগটা আমাদের কি। দেখো, এটার সাথে পানি অ্যাড করে H2SO3 হচ্ছে, বি যৌগটা হচ্ছে SO2 প্লাস H2O H2SO3। লিমিটেশনটা হচ্ছে এখন যদি আমরা সরাসরি সরাসরি সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড বানাতাম, আর সেটা থেকে যদি সালফিউরিক অ্যাসিড বানাতাম, তাহলে এখানে কি বেশ ভালো একটা বিস্ফোরণ ঘটে যেত। তো এখন এই বিস্ফোরণটাকে রোধ করার জন্য আমরা হচ্ছে প্রথমে কি করি, পাইরোসালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম বানাই, এবং পরবর্তীতে ওই ওলিয়াম থেকে আমরা হচ্ছে সালফিউরিক অ্যাসিড বানিয়ে থাকি। তো আমরা হচ্ছে বিক্রিয়াগুলো একটা একটা করে লিখি। H2SO3। প্রথম ধাপ 1। ধাপ 1, SO2 প্লাস O2 সালফার ট্রাইঅক্সাইড হবে। এখানে আমরা একটা প্রভাবক আর তাপমাত্রাটা লিখি। এখানে 450°C থেকে 550°C হচ্ছে থাকবে, আর প্রভাবক থাকবে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, তোমরা আগেই পড়ে আসছো। আর এখানে উৎপন্ন হবে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। ওকে, দেন কি হবে, সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি যোগ হয়ে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করবে। কি করবে? সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করবে। এরপর এরপর যখন আমরা ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড হচ্ছে বানাতে যাব, তাহলে কি হবে দেখো, SO3। ওকে, SO3 না, আমরা এই ওয়েটা হচ্ছে ইউজ করব না। এখন দেখো, আমরা তো বানায় ফেললাম হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। এখন সালফার ট্রাইঅক্সাইডের সাথে কি হবে, সালফার ট্রাইঅক্সাইডের সাথে আমরা যোগ করব হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড যোগ করলে আমরা পাবো হচ্ছে H2S2O7। এটার নাম হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। পরে এটাকে আমরা হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড বা ওলিয়ামও বলে থাকি। পাইরোসালফিউরিক অ্যাসিড, ওলিয়াম। পরবর্তীতে এই H2S2O7 এটার সঙ্গে পানি যোগ করলে আমরা পেয়ে যাব 2 মোল সালফিউরিক অ্যাসিড। এইভাবে হচ্ছে আমরা নিরোধক অ্যাসিড মানে সালফিউরিক অ্যাসিড বানাতে পারি। এর পরের প্রশ্নটা আমাদেরকে বলতেছে
2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড তাপ দিলাম 2x প্লাস ওয়াই প্লাস H2O। ওয়াই এবং জিঙ্ক ব্লেন্ড থেকে ধাতু নিষ্কাশন পদ্ধতি একই কিনা ব্যাখ্যা করো। ওকে, এখানে এক্স আর ওয়াই আছে। সো ওয়াইটা কি আমাদের? ওয়াইটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড যদি লিখি, ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস। তো এখান থেকে ক্যালসিয়াম ধাতুতে কি করব, ক্যালসিয়াম 2 প্লাস প্লাস যদি এটা দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে আমরা ক্যালসিয়াম পেয়ে যাব। এই বিক্রিয়াটা হবে। এখানে আমরা যেই পদ্ধতিতে এটা করি সেটা হচ্ছে ধাতুর তড়িৎ বিশ্লেষণ। সেটা হচ্ছে ধাতুর তড়িৎ বিশ্লেষণ। আর জিঙ্ক ব্লেন্ড আরেকটা বলা আছে হচ্ছে জিঙ্ক ব্লেন্ড। জিঙ্ক ব্লেন্ডের সংকেত হচ্ছে ZnS। জিঙ্ক ব্লেন্ড জিঙ্ক ব্লেন্ডের থেকে আমরা কিভাবে জিঙ্ক ধাতু নিষ্কাশন করি? ধাতুর তাপজারণ ও কার্বন বিজারণের মাধ্যমে। এইগুলো তোমাদের বইয়ে ডিটেলসে লেখা আছে। তো এখানে দেখো কি ধাতু নিষ্কাশন পদ্ধতি কি একই হচ্ছে না? একটাতে তড়িৎ বিশ্লেষণ, আরেকটাতে তাপজারণ ও কার্বন বিজারণের মাধ্যমে আমরা করছি। সো দুইটা থেকে ধাতু নিষ্কাশন পদ্ধতি সেম না। এর পরের প্রশ্নটা বলছে, আচ্ছা এখানে একটা জিনিস, তাপজারণের বিক্রিয়াটা কিন্তু অলরেডি আগে একবার লিখে দিয়েছিলাম, আরেকবার যদি লিখি, জিঙ্ক ব্লেন্ডের সাথে 3 মোল অক্সিজেন তাপ দিলে 2 মোল জিঙ্ক অক্সাইড প্লাস 2 মোল সালফার ডাইঅক্সাইড হচ্ছে পাওয়া যাবে। সুতরাং আমরা বলতে পারবো যে সক্রিয়তার কারণে ধাতু নিষ্কাশন পদ্ধতি ভিন্ন ভিন্ন হবে। পরের প্রশ্ন, জিঙ্ক ব্লেন্ড ও রুটাইল যথাক্রমে সালফাইড ও অক্সাইড আকরিক। প্রথম আকরিকটির তাপজারণে এক্স গ্যাস উৎপন্ন হয়। এক্স থেকে ওলিয়াম প্রস্তুতির সমীকরণ সহ ব্যাখ্যা করো। এটা অলরেডি তোমাদেরকে দেখানো হয়েছে। দেখো, প্রথম আকরিকটি তাপজারণ করো, জিঙ্ক ব্লেন্ড মানে জিঙ্ক সালফাইড প্লাস এটা তাপজারণ করি, তাহলে কি জিঙ্ক সালফাইড প্লাস CO2 জিঙ্ক অক্সাইড প্লাস 2 SO2, 2 জিঙ্ক সালফাইড প্লাস CO2 তাপ দিব, তাহলে কি হবে 2 জিঙ্ক অক্সাইড প্লাস 2 SO2। এক্স থেকে ওলিয়াম প্রস্তুতি অলরেডি এর আগে দেখায় আসছি। এই যে দেখো, সালফার ডাইঅক্সাইড থেকে ফার্স্টে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করব, দেন সালফার ট্রাইঅক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড মিলালে হচ্ছে কি পাবো? ধূম্রমান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম পাবো। ধূম্রমান সালফিউরিক অ্যাসিডের সাথে পানি যোগ করলে আমরা 2 মোল সালফিউরিক অ্যাসিড পেয়ে যাব। এরপর বলছে যে উদ্দীপকের উভয় আকরিকের ঘনীকরণ বিক্রিয়া একই কিনা বিশ্লেষণ করো। দুইটা আকরিক কি কি? একটা আকরিক হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, আরেকটা আকরিক হচ্ছে রুটাইল। তো জিঙ্ক ব্লেন্ড তো বুঝতেছই, জিঙ্ক সালফাইড। আর আমরা যদি তোমাদের বইয়ের আচ্ছা এখানে একটা ইনফরমেশন আমার দেওয়ার আছে, সেটা হচ্ছে তোমাদের বইয়ের পিছনে, একদম পিছনে তোমরা দেখবা, পিছনের দিকে মোস্ট প্রবাবলি এটা হচ্ছে 247 নাম্বার পেজে। 247 নাম্বার পেজে বেশ কিছু হচ্ছে ধাতু আকরিক সহ লেখা আছে, বাট এর বাহিরেও কিছু আকরিক হচ্ছে থাকতে পারে, যেমন হচ্ছে রুটাইল। রুটাইল হচ্ছে টাইটানিয়ামের যে আকরিক এটা হচ্ছে TiO2। এখন এই TiO2 হচ্ছে
চৌম্বক ধর্ম বিশিষ্ট। TiO2 কি? TiO2 হচ্ছে চৌম্বক ধর্ম বিশিষ্ট। এখন এখানে একটা কথা আমরা মাথায় রাখি, কোনো একটা আকরিকের যদি চৌম্বক ধর্ম থাকে তাহলে বলতো কোন পদ্ধতিতে আমরা যদি ধাতুটাকে পৃথক করি তাহলে সবচেয়ে লাভবান ভাবে আমরা ধাতুটাকে পৃথক করতে পারবো। তো এখানে দেখো তোমাদের অনেকগুলা হচ্ছে প্রসেস আছে, এর মধ্যে চুম্বক ক্ষেত্রকে ইউজ করে যদি আকরিকের এখানে যাও তাহলে তোমরা দেখতে পাবা অক্সাইডের ঘনীকরণ আছে, তাপজারণ আছে, মুক্ত ধাতুতে রূপান্তর আছে, কার্বন বিজারণ আছে। কিন্তু কথা হচ্ছে এগুলার মধ্যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবটা কোথায়, চৌম্বক ক্ষেত্রকে কাজে লাগিয়ে আমরা কাজটা কিভাবে করছি। তাহলে আমরা যে পদ্ধতিতে মেইনলি নিষ্কাশন করে থাকি তাকে বলা হয় আকরিকের ঘনীকরণ। আকরিকের ঘনীকরণ। আকরিকের ঘনীকরণ। এবং তোমরা চৌম্বক ধর্ম বিশিষ্ট বিধায় এখানে কি চৌম্বকীয় পৃথকীকরণ আমরা ডেফিনেটলি ইউজ করব। চৌম্বকীয় পৃথকীকরণ ইউজ করব। চৌম্বকীয় পৃথকীকরণ প্রসেসটার যদি আমরা একটু এক্সপ্লেনেশনে যাই তাহলে এক্সপ্লেনেশনটা হচ্ছে এরকম, এখানে দুটো চাকার মতো থাকে, হ্যাঁ, এবং এখানে আশপাশ দিয়ে একটা বেল্ট পাস করে, এখানে আশপাশ দিয়ে একটা বেল্ট পাস করে। তো তুমি যখন হচ্ছে আকরিকটাকে এখানে দিবা তখন এটা যখন নিচে নামবে, তখন নিচে নামার সময় এটা যদি চৌম্বক ধর্ম বিশিষ্ট হয় তাহলে এখানে যে টাইটানিয়াম থাকবে, সেই টাইটানিয়ামটা হচ্ছে বেল্টের গায়ে লেগে থাকবে, কারণ এটা হচ্ছে চৌম্বক ধর্ম বিশিষ্ট। কিন্তু খনিজমল বা অপদ্রব্যের কি হবে? খনিজমল বা অপদ্রব্য কি হবে? খনিজমল বা অপদ্রব্য কি অভিকর্ষের প্রভাবে নিচে পড়ে যাবে। অভিকর্ষের প্রভাবে নিচে পড়ে যাবে, এভাবে হচ্ছে অভিকর্ষের প্রভাবে নিচে পড়ে যাবে, এভাবে হচ্ছে আকরিকের ঘনীকরণ। আচ্ছা, চৌম্বক ধর্ম বিশিষ্ট না, চৌম্বকীয় পৃথকীকরণ। তাহলে উদ্দীপকের উভয় আকরিকের ঘনীকরণ প্রক্রিয়া একই কিনা? তো অবশ্যই ডেফিনেটলি না, উভয় আকরিকের ঘনীকরণ প্রক্রিয়া এক না, কারণ জিঙ্ক ব্লেন্ড আমরা আকরিকের তাপজারণের থ্রুতে করছি আর এখানে হচ্ছে আমরা চৌম্বকীয় পৃথকীকরণের মাধ্যমে করছি। তো এখানে একটা জিনিস এটা অবশ্যই হচ্ছে বলবা যে এই যে ঢাকনাগুলা এটা হচ্ছে চৌম্বক ধর্ম বিশিষ্ট ঢাকনা, চৌম্বক ধর্ম বিশিষ্ট ঢাকনা। তার মানে কি ম্যাগনেটের মতো আটকায় থাকবে, একটা আরেকটার সাথে হচ্ছে আটকায় থাকবে, যেটা চৌম্বক ধর্ম থাকবে সেটা আটকায় থাকবে, তার মানে তুমি সেটা হচ্ছে পেয়ে যাচ্ছ, আর যেটা চৌম্বক ধর্ম বিশিষ্ট না সেটা হচ্ছে নিচে পড়ে যাবে। তো এইভাবে হচ্ছে তুমি ইজিলি পৃথক করে ফেলতে পারবা। এই পরের প্রশ্নটা বলছে, তুমি কি মনে করো ওয়াই যৌগটি জারক ও নিরোধক হিসেবে ব্যবহৃত হয়? ওয়াই যৌগটি কি? ওয়াই যৌগটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। কিভাবে? দেখো এখানে SO2 আছে 440 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস, প্লাটিনাম ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। ওকে ফাইন, আমরা বুঝে গেছি আমাদের অ্যান্সারটা কি হবে। তাহলে SO2 থেকে SO3 প্লাস হচ্ছে H2O, সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তার মানে এটা হচ্ছে ওয়াই। একই সাথে জারক ও নিরোধক হিসেবে ব্যবহৃত হয়। অবশ্যই আমি মনে করি জারক কখন হবে, দেখো একটা বিক্রিয়া লিখি, পটাশিয়াম আয়োডাইডের সাথে যদি সালফিউরিক অ্যাসিড ইউজ করো তাহলে কি হবে? পটাশিয়াম সালফেট প্লাস I2 প্লাস H2O প্লাস H2S, এটা ঠিক আছে। তো এইখানে দেখো কি হচ্ছে, পটাশিয়াম আয়োডাইড থেকে আয়োডিন হয়ে যাচ্ছে, এই জায়গায় আয়োডিনের হচ্ছে -1 আর এই জায়গায় আয়োডিন হচ্ছে 0, তার মানে এখানে কি হচ্ছে, এই জায়গায় আয়োডিন হচ্ছে 0, তার মানে এখানে কি হচ্ছে মাইনাস আয়োডিন, যেটা আয়োডিনের হচ্ছে -1 থেকে 0 হচ্ছে, তার মানে এখানে কি হচ্ছে, এটা জারণ হচ্ছে। ওকে, আর বিজারণ কোন জায়গা দিয়ে হচ্ছে দেখো, এই যে সালফিউরিক অ্যাসিড থেকে যদি H2S এ যাই, সালফিউরিক অ্যাসিড থেকে যদি H2S এ যাই, এখানে দেখো সালফার সালফিউরিক অ্যাসিডের মধ্যে
সালফার হচ্ছে +6। মিনওয়াইল H2S এর মধ্যে সালফার হচ্ছে -2। তাহলে +6 থেকে -2 হচ্ছে, তার মানে এটা কি? এটা হচ্ছে বিজারণ। সুতরাং এটা একই সাথে কি জারক হিসেবে কাজ করতেছে না? জারকের কাজ কি? জারকের কাজ হচ্ছে নিজে বিজারিত হয়ে অন্যকে জারিত করা। নিজে বিজারিত হয়ে অন্যকে জারিত করার যে করে সেই হলো কি জারক। সুতরাং এটা জারক হিসেবে কাজ করতেছে। আর নিরোধক হিসেবে কি কাজ করছে? একটু আগে আমরা দেখে আসছি যে যখন তুমি অ্যালকোহলের সঙ্গে সালফিউরিক অ্যাসিড দিবা, তখন এটা পানি টেনে বের করে ফেলবে আর রেখে যাবে হচ্ছে ইথিন। একটি মৌল যার গলনাঙ্ক 119°C এবং ফ্লাশ পদ্ধতিতে ইহা উত্তোলন করা হয়। উদ্দীপক হতে সর্বোচ্চ সি প্রাপ্তির শর্তগুলো লিখো। সর্বোচ্চ সি প্রাপ্তির শর্ত। আচ্ছা, প্রথমে আমরা দেখি সিটা কি। সিটা হচ্ছে অক্সিজেন দিচ্ছি সালফিউরিক অ্যাসিড। ওকে ফাইন। তো দেখো এখানে সালফিউরিক অ্যাসিড আসতেছে, তার মানে এখানে সি এটা হচ্ছে এস, হ্যাঁ, এ হচ্ছে তোমার সালফার দেন বি হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড, আবার অক্সিজেন যোগ করলে সি হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। উদ্দীপকের সর্বোচ্চ সি প্রাপ্তির শর্তগুলো লিখো। সর্বোচ্চ পরিমাণ সালফার ডাইঅক্সাইড পেতে হলে 1 নাম্বার, আমরা সালফিউরিক অ্যাসিড কোন পদ্ধতিতে করি? স্পর্শ পদ্ধতিতে। তাহলে কি স্পর্শ চেম্বারে 400 থেকে 450°C বলতে পারো অনুকূল তাপমাত্রা থাকতে হবে। স্পর্শ চেম্বারে কি থাকতে হবে? অনুকূল তাপমাত্রা থাকতে হবে। স্পর্শ চেম্বারে অনুকূল তাপমাত্রা থাকতে হবে। 2, প্রভাবকের উপস্থিতি থাকতে হবে। 3, পর্যাপ্ত অক্সিজেন থাকতে হবে। অবশ্যই পর্যাপ্ত অক্সিজেন থাকতে হবে। এই কয়েকটা বৈশিষ্ট্য ছাড়া সর্বোচ্চ সি প্রাপ্তি সম্ভব না। এবং এগুলা কিসের হিসাবে বলছি? লা শাতেলিয়ার নীতির ভিত্তিতে। লা শাতেলিয়ার নীতি। টুনির কাকা চিটাগাং স্টিল মিলে চাকরি করেন। ঈদের ছুটিতে তিনি ডুরালুমিনের তৈরি বিমানে ঢাকায় আসেন, এটা আমরা আগে দেখলাম। তিনি টুনির জন্য 22 ক্যারেট স্বর্ণের অলংকার আর স্টেনলেস স্টিলের, পিতলের ও কাঁসার তৈরি তৈজসপত্র অলংকার আনলেন। এতে টুনি খুব খুশি হলো। ভালো। উদ্দীপকের স্টেনলেস স্টিল নামক সংকর ধাতুর মূল উপাদান আকরিক থেকে নিষ্কাশনের সময় বাত্তা চুল্লিতে কি কি বিক্রিয়া সংঘটিত হয়? বাত্তা চুল্লিতে দেখো স্টেনলেস স্টিল সংকর ধাতুর মূল উপাদান কোনটা? সংকর ধাতুর মূল উপাদান হলো স্টেইনলেস স্টিল, মূল উপাদান হলো আয়রন। তো বাত্তা চুল্লিতে আয়রনের বিক্রিয়াগুলো আমরা লিখে ফেলি। এটা হলো কি বাত্তা চুল্লিতে সংগঠিত বিক্রিয়া। এটা হলো বাত্তা চুল্লিতে সংগঠিত বিক্রিয়া। প্রথমেই এখানে Fe2O3 একটু মুছি, আমরা এখানে আকরিক নিব প্রথমে। Fe2O3 0.3H2O, তাপ দিব, তাপ দিলে পাবো 2Fe2O3 + 6H2O। দেন তোমরা জানো যে আয়রনের কি করি? আয়রনের কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করি। তাহলে কি হবে? এই বিক্রিয়াটা হবে। তারপর Fe2O3 + 3 মোল কার্বন মনোক্সাইড, কি পেয়ে যাব? 2Fe + 3CO2। এটাই হচ্ছে বাত্তা চুল্লিতে সংগঠিত বিক্রিয়া। উদ্দীপকে ব্যবহৃত সংকর ধাতুগুলোর গুরুত্ব বিশ্লেষণ করো। সংকর ধাতু কি কি আছে এখানে? ফার্স্টে আছে ডুরালুমিন, তারপর আছে স্টেইনলেস স্টিল, তারপর আছে কাঁসা, তারপর আছে পিতল। তো এদের ব্যবহারগুলো হচ্ছে বই থেকে ভালো মতো দেখে নিবা। তোমাদের বইয়ের মধ্যে পেজ নাম্বার কততে? এই যে নির্বাচিত সংকর ধাতু 248 নাম্বার পেজ থেকে, 248 নাম্বার পেজ থেকে তোমরা অবশ্যই সংকর ধাতুগুলোর যে ব্যবহার এবং গুরুত্ব আছে এগুলো হচ্ছে পড়ে নিবে। এখানে ওদের উপাদান ও সংযুক্তি সহ প্রত্যেকের পাশে একটা টেবিল করে ব্যবহারগুলো লেখা আছে। যেমন আমি যদি দেখি
স্টিলের ব্যবহার কি? রেলের চাকা, লাইন, ইঞ্জিন, জাহাজ, যানবাহন, ক্রেন, যুদ্ধাস্ত্র, ছুরি, কাঁচি। কোন জায়গায় স্টিল ব্যবহার হয় না? সব জায়গায় স্টিল ব্যবহার হয়। স্টেনলেস স্টিল ছুরি, কাঁটা চামচ, রান্নাঘরের সিঙ্ক, বিক্রিয়ার পাত্র, অস্ত্রোপচারের যন্ত্রপাতি। তারপর পিতল কোন জায়গায় হয়? অলংকারের জন্য, বিয়ারিং এর জন্য, বৈদ্যুতিক সুইচ, দরজা হাতল, ডেকচি, পাতিলে। ডুরালুমিন উড়োজাহাজের বডি তৈরিতে, প্লেনের বডি তৈরিতে আর বাইসাইকেলের পার্টস তৈরিতে ডুরালুমিন ব্যবহার করা হয়, কারণ সাইকেল যদি ভারী হয় মানুষ চালাইতে কষ্ট হবে, সো সাইকেল যত হালকা রাখা পসিবল। এরপর গোল্ডেরটা বলা হচ্ছে, গোল্ড তো জানোই অলংকার হিসেবে, মুদ্রা হিসেবে। এই আর কি আমাদের ব্যবহারগুলা। আর আছে কি? কাঁসা। কাঁসা হচ্ছে থালা, বাটি, গ্লাস, তারপর বিভিন্ন ধাতু গলানো যন্ত্রাংশ এখানে হচ্ছে ইউজ হয়। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 10-এর উপরে যে মাস্টার ক্লাস, সেটা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই চ্যাপ্টারে আমরা কি কি আলোচনা করলাম। মোটামুটি বইটা ভালোভাবে পড়লে আর এই লেকচারগুলো ফলো করলে তোমরা এখান থেকে সবকিছু অ্যান্সার করতে পারবা। কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই উদ্ভাসে যোগাযোগ করতে পারবা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাই।